সম্মান আমি নিজেই রাখতে পারবো। তাই যদি রাখতে চাও তাহলে ভবিষ্যতে আমার নাম ধরে নেবো না। বেশ, চুপ। হ্যাঁ সাহেব, ব্যাপারখানা কি? শোনো তো বাবা, বড় তামাশার কথা। তোমাদের মধ্যে এই যে ব্যক্তিটি সকলের কনিষ্ঠ, একে জাহাপানা শাহেনশাহ বলে না ডাকলে ওর সম্মান থাকে না। বলো কি, সত্যি নাকি? দাদা চুপ করো। তো চুপ করা বড় শক্ত জনাব, হাসিতে যে পেট ফেটে যায় হুজুর। অত্যন্ত নির্বোধ। তা তোমাকে কি বলে ডাকতে হবে? জাহাপনা শাহেনশাহ? মহারাজের কাছে আমার নালিশ আছে। কি হয়েছে? নিশাখা পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বেও আমার অসম্মান করে, এর বিচার করতে হবে। সেনাপতি সাহেব, কুমারদের এখন বয়স হয়েছে, এখন ওদের মান রক্ষা করে চলতে হবে। মহারাজ যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা করেছেন, তখন মহারাজ সেরকম সম্মান করেছি। রাজকুমারদের অপেক্ষা কম করিনি। মহারাজ মাফ করবে, রাজবংশের কনিষ্ঠ পুত্রটি বড় হলে মুন্সির মতো কলম চালাতে পারবে, কিন্তু তলোয়ারের হাতে শোভা পাবে না। রামধর, খাঁ সাহেব কি বলছেন? অস্ত্র শিক্ষা ওকে সন্তুষ্ট করতে পারোনি? সে আমার ভাগ্যের দোষ, অস্ত্র শিক্ষার দোষ নয়। মহারাজ নিজে আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন, এই আমার প্রার্থনা। আচ্ছা, উত্তম। কাল আমাদের অবসর আছে, তোমাদের মধ্যে যে জিতবে তাকে আমার এই হিরে বাঁধানো তলার পুরস্কার দেব। চলো, প্রস্তুত হইতে। অসহ্য হয়েছে, কিন্তু সহ্য করতেও তো কসুর নেই। ইন্দ্র কুমারের সঙ্গে তো প্রায় জন্মবুদ্ধি এরকম চলে আসছে, কিন্তু অসহ্য হয়েছে এমন তো লক্ষণ দেখি না। লক্ষণ দেখে লাভ হবে কি? যখন দেখাবো একেবারে কাজে দেখাবো। এবারকার পরীক্ষায় আমি জিতবো, ওর অহংকারটাকে পিছে এ ফড়ফড় করবো। কোন রকম ফন্দিতে ইন্দ্রকুমার দাদার অস্ত্রশালায় ঢুকে তার টুনের প্রথম খপ্তি থেকে তার নাম লেখা তীরটি সরিয়ে আমার নাম লেখা তীরটি রেখে আসতে হবে। তার সঙ্গে আবার তীর বদল করতে হবে, ভাগ্য বদল হবে। সবই যেন বুঝলাম, কিন্তু আমার প্রাণটি সেটে গেলে তো কারো সঙ্গে বদল করা চলবে না। তোমার কোনো ভয় নেই, আমি আছি। তুমি তো বরাবরই আছো, কিন্তু ভয়ও আছে। ওই যে ওরা আসছেন, আমি পালাই। তোমার সঙ্গে আমাকে দেখি ইন্দ্রকুমার যে কথাগুলো বলবে তাতে মধু দর্শন করবে না, আর ঈশা খাওয়া যে তোমার চেয়ে আমার প্রতি ভালোবাসা বেশি প্রদর্শন করবে, এমন ভরসা আমার নেই। ব্যাপারখানা কি? অস্ত্রশালার দ্বারে যে আমার হঠাৎ ডাক পড়লো। মধ্যম রানীমা আপনাকে খবর দিতে বললেন যে আপনার অস্ত্রশালায় জ্যান্ত অস্ত্র প্রবেশ করেছে। তাই তো বটে, পায়ে শব্দ শুনেছে। তুমি, তোমাকে কি কেউ অস্ত্র বলে ভুল করেছিল নাকি? মেজ বৌরানী তামাশা করে আমাকে এখানে আটকে রেখেছিলেন। ওই আজ রাত্রে শিকারে যাবো বলে আমার অস্ত্র বুঝতে গিয়ে দেখলুম আমার অস্ত্র বলতে সব নড়ছে মরে গেছে। কাল অস্ত্রের পরীক্ষার জন্য সমস্ত সাফ করতে দিয়ে এসেছি, তাই মেজ বৌরানীর কাছে এসেছিলুম তোমার কিছু অস্ত্র ধার নেবার জন্য। তাই তিনি বুঝে সমস্ত অস্ত্রশালা সত্যি তোমাকে দাঁড় দিয়ে বসে আছেন। তা বেরিয়ে এলে কেন? যাও, ঢুকে পড়ো। ধারের মেয়া করিয়েছে নাকি? হাসো হাসো, এই তামাশায় আমিও হাসবো, কিন্তু এখন নয়। চললুম দাদা। আজ তোমাকে জিততেই হবে, নইলে চলবে না। তুমি যদি হারো তবে আমি কিন্তু ইচ্ছাপূর্বক লক্ষ্যভ্রষ্ট হব। না ভাই, ছেলে মানুষই করো না, ওস্তাদের নাম রাখতে হবে। যুবরাজ, সময় হয়েছে, চলো। আল্লাহর কৃপায় তুমি হয়ে থাকো। মহারাজ মধ্যম কুমারী পুরস্কারের পাত্র যেরূপ প্রতিষ্ঠিত ছিলেন তা পালন করুন। না মহারাজ, এ পুরস্কার আমারই প্রাপ্য, আমার তিলক প্রবেশ করেছে। কখনোই না। খাঁ সাহেব, পরীক্ষা করে আসুন কার তিলক চেপে আছে। আচ্ছা,
আমি দেখে আসি। বাবা, আমি বুড়ো মানুষ, চোখে ভুল দেখছি না তো? এই তীরের ফলায় যেন রাজধরের নাম দেখা যাচ্ছে। হ্যাঁ, রাজধরের নাম। ওই দেখি, তাই তো একসঙ্গে আমাদের সকলেরই ভুল হলো। আজ না মহারাজ, আমার প্রতি বরাবরই ভুল হয়ে আসছে, আজ বিচার করুন। বাবা ইন্দ্রকুমার, সত্য করে বলো, এর মধ্যে কেউ কি তোমার অস্ত্রশালায় প্রবেশ করেছিল? সে কথার প্রয়োজন নেই খাঁ সাহেব। কোথাও একটা কিছু অন্যায় হয়ে গেছে, সেটা প্রকাশ হচ্ছে না। আরেকবার পরীক্ষা না হলে ঠিকমতো মীমাংসা হতে পারবে না। খাঁ সাহেব, ভুল আর কিছুই নয়, আমার যেটাই অন্যায় হয়েছে আমি পুরস্কার চাইলে মধ্যম কুমারকে পুরস্কার দেয়া হোক। সে কথা আমি বলতে পারি না। তীরে যখন তোমার নাম লেখা আছে, তখন তোমাকে পুরস্কার দিতে আমি বাধ্য। এই তুমি নাও। পুরস্কার আমি শুরু ধার্য করে নিচ্ছি, কিন্তু আমার সৌভাগ্যে যখন কারোর মন প্রসন্ন হচ্ছে না, তাহলে এই তলোয়ার আমি দাদা ইন্দ্রকুমারকেই দিলুম। আমার থেকে পুরস্কারের অপমান গ্রহণ করবে কে? কি? ইন্দ্রকুমার, মহারাজের দত্ত তলোয়ার তুমি মাটিতে ফেলে দিতে সাহস করো? বৃদ্ধ, আমাকে স্পর্শ করে না। পুত্র, এ কি পুত্র, আজ তুমি আত্মবিস্মৃত হয়েছো? সেনাপতি সাহেব, আমাকে ক্ষমা করুন। আমি যথার্থই আত্মবিস্মৃত হয়েছি। আমাকে শাস্তি দিন। শান্ত হও ভাই, ঘরে ফিরে চলো। পিতা, অপরাধ মার্জনা করুন। আজ সকল রকমেই আমার হার হয়েছে। মহারাজ, আমার একটি নিবেদন আছে। খেলার পরীক্ষা তো চুকেছে, এবার কাজের পরীক্ষা হোক, দেখা যাবে তাতে আপনার কোন পুত্র পুরস্কার আনতে পারে। কোন কাজের কথা বলছো সেনাপতি? আরাকান রাজের সঙ্গে মহারাজের যুদ্ধের মতলব আছে। সৈন্য তো প্রস্তুত হয়েছে, এবার কুমারদের সেই যুদ্ধে পাঠানো হোক। ভালো কথাই বলেছো সেনাপতি। আমাদের সেই চিরশত্রুর সঙ্গে লড়াইয়ের যাত্রা করে হাতচর্যে দীক্ষা গ্রহণ করতে রাজি আছো কি? আছি, দাদাও যাবেন। আমিও যাবো না মনে করেছো নাকি? তবে শাখা বিষয় না দুঃখ এদের সকলকে শত্রু বিজয় নিয়ে যাও। ত্রিপুরের শরীর তোমাদের তফাতে থাকবে নাকি? কথাটা ঠিক। ক্ষেত্র থেকে যুদ্ধ করে মজুররা, দূরে থেকে যে যুদ্ধ করে সেই যোদ্ধা। বিশাখা কিছু বললেন না? তোমার উপর তার বিশ্বাস কিরকম সে তো তুমি জানোই। যুবরাজ কিছু বললেন না? যুবরাজ যে কাউকে সন্দেহ করবে এমন বুদ্ধি ভগবান তাকে দেননি। ধুরন্ধর, দাদার কথা তুমি অমন করে বলো না। ও মাঝে মাঝে ভুলে যায় তোমার ওই জায়গাটা একটু নরম আছে। তার প্রস্তাবে তো ইশাকা তোমার কথায় রাজি হলো। আমার এই 5000 সৈন্য নিয়ে আমি যুদ্ধ জিতবো এবং আমি একলাই জিতবো। আজ রাত্রে আমি সৈন্য নিয়ে নদী পার হয়ে যাব। হঠাৎ আরাকান রাজের সৈন্যদের উপস্থিত হয়ে তাকে বন্দি করতে হবে। সূর্য তো অস্ত গেল, আজ আড়াই প্রহর রাত্রে চাঁদ উঠবে, তার পূর্বে আমাদের কাজ শেষ করতে হবে। অতএব আর বড় বেশি দেরি নেই, তুমি যাও, প্রস্তুত হোকে। সেনাপতি সাহেব, আপনি দাদার উপর রাগ করবেন না। আজ রাত্রে আমাদের সৈন্যরা বিশ্রাম নিক, কাল আমরা যুদ্ধে জয়লাভ করব। দেখো ইন্দ্রকুমার, আজ আমরা জিতে আসতুম, কেবল তোমার দাদা নিতান্ত নির্বোধের মতো শত্রুদের মাঝখানে নিজেকে খামোখা জ্বলিয়ে বসতেন। আমাদের সমস্ত পণ্ড হয়ে গেল। নির্বোধের মতো কেন বলছো খাঁ সাহেব? বলো বীরের মতো। তিনি সামান্য কয়েকজন সৈন্যদের যেখানে গিয়ে পড়েছিলেন সেখানে কেবল নির্বোধই যেতে পারে। আমার সৈন্যরা খবর পেয়ে সকলেই চঞ্চল হয়ে উঠল। তাদের কি আর লড়াইয়ের মন ছিল? আমাদের সৈন্যদের মধ্যে এমন একজনও নেই যুবরাজের বিপদের কথা শুনে স্থির থাকতে পারে। কিন্তু সেনাপতি সাহেব, আমাদের রাজধরের খবর কি? সে নিশ্চয়ই পালিয়েছে। হাসির কথা নয় বাবা, এবারকার অস্ত্র পরীক্ষায় তো ফাঁকি দিয়ে চলবে না। কিন্তু সেবার কি হয়েছিল তুমি আমার কাছে বলনি। সে কথার প্রয়োজন নেই খাঁ সাহেব, সে আমাকে কিছু জিজ্ঞাসা করো না। সেবার আমি হেরেছি। আপনার কোনো লাভ নেই, আপনাকে মুক্তি দেব, সেটা তো একবার বিনামূল্যে দেওয়া চলবে না। সে আমি জানি। আমি আপনার কাছে পরাজয় স্বীকার করে সন্ধিপত্র লিখতে রাজি আছি। শুধু সন্ধিপত্র দিয়ে দিতে হবে না মহারাজ,
মহারাজের মাথার মুকুট আমি চাই। তার চেয়ে প্রাণ দেওয়া সহজ ছিল। প্রাণ দিলেও তো মুকুট বাঁচাতে পারবেন না, মাঝখান থেকে প্রাণটাই বৃথা যাবে। তবে মুকুট নিন, কিন্তু এই মুকুটের সহিত আরাকানের চিরস্থায়ী শত্রুতা আপনি ঘরে নিয়ে যাচ্ছেন। আরেকটি কর্তব্য বাকি আছে, শীঘ্র যুদ্ধ নিবারণ দিয়ে আপনার সেনাপতির নিকট একটি আদেশপত্র পাঠিয়ে দিন। ওপারে এতক্ষণ যুদ্ধের উদ্যোগ শুরু হয়েছে, এখনই আমার আদেশ নিয়ে দূত যাবে। তবে চলুন সন্ধিপত্র লিখবার ব্যবস্থা করা যায়। আজকের যুদ্ধের গতিটা ভালো বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে কালকের ব্যাপারে আমাদের সৈন্যরা আজও উৎসাহ হারিয়েছে। ওরা যেন ঠিক করে লড়ছে না। একই তাই তো, একই শত্রু সেনারা যেন হঠাৎ যুদ্ধ বন্ধ করলে ওই যে সন্ধির নিশান উড়িয়েছে। ওদের তো পরাজয়ের কোনো লক্ষ্য ছিল না, তবে কেন এমন ঘটলো? শত্রুপক্ষ যুদ্ধে ক্ষান্ত হচ্ছে, সুসংবাদ। কিন্তু আমার মনে কেবল একটি বেদনাই বাজছে। কিসের বেদনা দাদা? রাজধর কেন সৈন্য নিয়ে চলে গেল? সে যদি থাকতো তাহলে কি আনন্দের সঙ্গে আমরা তিন ভাই একত্রে জয়োৎসব করতে পারতুম। ওই যে ঘোড়া ছুটিয়ে সেনাপতি সাহেব আসছে। খাঁ সাহেব, শত্রু সেনারা কেন হঠাৎ যুদ্ধ থামিয়ে দিলে? কোনো খবর পেয়েছো কি? পেয়েছি বই কি, রাজধর আরাকানরাজকে বন্দি করেছে। রাজধর? মিথ্যে কথা। কাল রাত্রে আমরা যখন যুদ্ধে ক্ষান্ত দিয়ে শিবিরে ফিরে এসেছিলেন, তখন সে অন্ধকারে গোপনে নদী পার হয়ে আরাকানরাজের শিবিরে গিয়ে তাকে বন্দি করেছে। আমাদের সাহায্য করবার জন্য আমি তাকে যেখানে থাকতে বলেছিলাম সেখানে সে ছিলই না। আমি সেনাপতি, আমার আদেশ সে মান্যই করেনি। অসহ্য! এজন্য তার শাস্তি পাওয়া উচিত। শুধু কি তাই, যুবরাজ উপস্থিত থাকতে সে কিনা নিজের ইচ্ছে মতো সন্ধিপত্র রচনা করেছে। এর শাস্তি না দিলে অন্যায় হবে। তোমার দাদাকে এই সহজ কথাটি বুঝিয়ে দাও দেখি। রাজধর, তুমি তো অমূলসদায় প্রকাশ করেছো। তোমাদের মতন যুদ্ধ ভঙ্গ দিয়ে আমি পুরস্কার প্রকাশ করতে এত দূরে আসিনি। আমি যুদ্ধ জয় করতে এসেছি। তুমি যুদ্ধ করেছো এবং জয় করেছো। এ মুকুট কার? এ মুকুট আমার, এ আমার জয়ের পুরস্কার। যুদ্ধ থেকে পালিয়েছো তুমি পড়বে মুকুট। এই মুকুট যুবরাজ পড়বে। আমি জিতে এনেছি, আমি পরবো। রাজধর ঠিক কথাই বলছে, ওর জয়ের ধন তো উনিই পড়বেন। ভাই, তুমি আজ জিতেছো, এই মুকুট আমি তোমাকেই পরিয়ে দিচ্ছি। তুমি রাজহাটের অল্প সৈন্য নিয়ে কি বিপদ হতো তা বলা যায় না। তোমার হাত থেকে আজ পুরস্কার পেলে, আর আমি যে প্রাণকে তুচ্ছ করে বিপদের মুখে দাঁড়িয়ে লড়াই করলুম, তোমার মুখ থেকে প্রশংসার কথাও শুনতে পেলাম না। কেন দাদা? আমি কি রণক্ষেত্র ছেড়ে পালিয়েছিলাম? আমি কি শত্রু সৈন্যের মিষ্টন ছিন্ন করে তোমাকে সাহায্য করতে আসিনি? তবে কি দেখে তুমি বললে তোমার স্নেহের রাজধর ছাড়া কেউ তোমাকে বিপদ হতে উদ্ধার করতে পারতো না? ভাই, আমি নিজের বিপদের কথা বলছি রে। থাক দাদা, থাক, আর কিছুই বলতে হবে না, আমি চললাম। আবার ভাই, আবার তুমি আত্মবিস্মৃত হচ্ছ। যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমার পক্ষে থাকাই অপমান। যুবরাজ, এই মুকুট তোমার কাউকে দেবার অধিকার নেই। আমি সেনাপতি, আমি যাকে দেব এ তারই হবে। না, এ তবে থাক, এ মুকুট কেউ পাবে না। এ কর্ণফুলীর জলে যাক। রাজধর যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেছেন, উনি শাস্তির যোগ্য। দাদা, তুমি সাক্ষী রইলে, এ আমি ভুলবো না। এটাই কি সকলের চেয়ে মনে রাখবার কথা? মুকুটটাও যদি জলে গিয়ে থাকে তবে ও সমস্ত লাঞ্ছনাও যাক। তোমারও যা ভুলবার ভুলো, আমাদেরও যা ভুলবার ভুলে যাই। দেখি ইন্দ্রকুমার সত্যই রাগ করে আমাদের ছেড়ে চলে গেল কিনা। আমার মুকুট যেখানে গিয়েছে সে কর্ণফুলীর জলে আমাদের যুদ্ধের জলাঞ্জলি দেব। এখন তোমাকে একটি কাজ করতে হবে। আরাকানরাজ কাল প্রাতেই যাত্রা করবে। কথা আছে যতদিন তিনি চট্টগ্রামের সীমানা না পেরিয়ে যাবে ততদিন আমার শিবিরে তার সেনাপতিরা বন্দী থাকবে। তিনি শিবির তোলবার পূর্বে গোপনে, আজ রাতে গোপনে তার কাছে তুমি আমার চিঠিখানি নিয়ে যাবে।
চিঠিতে কি আছে সেটি আমার জেনে রাখা ভালো। আমি দেখেছি আমি অপমানিত হয়েছি, এই জন্য আমি আমার ভাইদের কাছ থেকে অবসর নিলাম। আমি আমার 5000 সৈন্য নিয়ে ফিরবার ছলে দূরে চলে যাব। ইন্দ্রকুমার দাদার উপর অভিমান করে দূরে চলে গেছে। সৈন্যরাও যুদ্ধ শেষ হয়ে গেছে জেনে ফেরবার প্রস্তুতি দিচ্ছে। এই অবকাশে যদি আরাকান রাজ সহসা আক্রমণ করে তাহলে ত্রিপুরার সৈন্যদের নিশ্চয়ই হার। দেখো আমার সৈন্যরা যেন বুঝতে না পারে, তাহলে সমস্তই পণ্ড হবে। আমাকেও সাবধান করে দেবার জন্য অন্য কারো বুদ্ধির প্রয়োজন হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি পালাবার চেষ্টা করো, যুদ্ধের ভার আমার ওপর রইল। তুমি আমাদের অস্ত্রগুরু, তোমার মুখে এ উপদেশ সাজে না। তাছাড়া পথই বা কোথায়? ব্যাস, আর সময় নেই, চললুম বাবা। এসো একবার আলিঙ্গন করে যাই। কোথায় কোথায় ওরে দাদা কোথায়? তাকেই তো খুঁজছি প্রভু। আরে শাখা, আজ বেলা 4 ঘন্টার সময় যুবরাজ সহস্তে শাখার কপালে মাটি দিয়েছেন। সেই মাটিতে তার নিজের রক্ত তখন মিশছিল। ঠিক 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 ইন্দ্রকুমার, ঠিক তোর চন্ডাল রাগকে, ঠিক তোকে দাদা। আরে বিমানের জন্য সারা না, এই নয়াধমকে একবার মাপ চাইতে সুযোগ দেবে না দাদা। এদিকে শিবকুমার, তা দেখা পেয়েছি। কোথায় কোথায়? হয়তো ফুলে কিনে সে অর্জুন গাছের তলা। সত্য করে বল দিদিকে, তিনি বেঁচে আছেন, তোমার জন্য অপেক্ষা করে রয়েছেন। গাছের ডালগুলো একটু সরিয়ে দে। এ কি গাছেরই ছায়া? না না, আবার চোখের উপর ছায়া পড়ে আসছে। ইন্দ্রকুমার ভাই, ইন্দ্রকুমার, এখনো তোমার রাগ গেল না? ভাই, তুমি আসবে বলেই এত দেরি করে বেঁচেছিল। দাদা, প্রার্থনা করলে কি? সমস্তই সমস্তই এখানকার যা কিছু ছিল এই রক্ত দিয়ে মার্জনা করে গেল। আমারই বড় জয় হয়েছে। প্রার্থনা জানে কখনো না, কিছুতেই না। দাদা, রাজধরকে আবার আবার ভাই, আবার না। আর নয়, আমার আর রাগ নেই। আমি নরাধম, এ মুকুট তোমার পায়ে রাখলাম, হে তোমারই। আমার আর সময় রে, এ মুকুট ইন্দ্রকুমারকে দাও ভাই। দাদার আদেশ মাথায় করলে এ মুকুট তুমি নাও। আমি পরাজিত, এ মুকুট আমার না। আমি তোমাকে পরিয়ে দিলাম দাদা। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।